বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার এই করিমগঞ্জ উপজেলায় আজকে আমাদের এই উন্মুক্ত পথসভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা 2 থেকে 3টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথমত, 2024 সালের অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশে 3টা হত্যাকাণ্ড হয়েছে। 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেই দেখলো যে সেনাবাহিনীতে এমন কিছু অফিসার আছে যারা কোনোদিন ভারতের তাবেদারি করবে না, যারা সেনাবাহিনীকে অন্য দেশের কাছে বিক্রি করে দিবে না, যারা দলীয় দাস হবে না, তাদেরকে হত্যার জন্য পিলখানায় প্রথম হত্যাকাণ্ড করা হয়। আওয়ামী লীগের নেতৃত্বে এবং চক্রান্তে সেই হত্যাকাণ্ডে বাংলাদেশের দেশপ্রেমিক প্রায় 70 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। 2 নম্বর, 2013 সাল আওয়ামী লীগের ক্ষমতার 4 বছর যাচ্ছে, যখন দেখলো আলেম সমাজ আবার ঐক্যবদ্ধ হচ্ছে, আলেম সমাজ তাদের অধিকার নিয়ে কথা বলছে, আলেম সমাজের শক্তি বৃদ্ধি পাচ্ছে, তারা রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হচ্ছে, তখন বাংলাদেশের আলেম সমাজকে দুর্বল করার জন্য, কর্নার করার জন্য ট্যাগিং এর মধ্য দিয়ে রাতের অন্ধকারে আলো নিভিয়ে শাপলা চত্বরে 13 সালে আরেকটা গণহত্যা করা হয়। সেই গণহত্যায় হেফাজতের আন্দোলনে নাম জানা অজানা শতাধিক আলেম ওলামাকে শেখ হাসিনার নেতৃত্বে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে 13 সাল থেকে 24 এই সময় বাংলাদেশের আলেমরা ঠিক মতো পাঞ্জাবি পায়জামা পরে বের হতে পারে নাই, মাথায় টুপি দিতে পারে নাই, দাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্যে রাস্তায় বের হতে পারে নাই। যখনই দাড়ি দেখা হয়েছে, টুপি দেখা হয়েছে, পাঞ্জাবি পায়জামা দেখা হয়েছে, জঙ্গি ট্যাগ দিয়ে আলেমদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। 13 সালের পরে 19 সাল 21 সাল বাংলাদেশে আরেকজন স্বৈর শাসক এই দেশে আসবে। বাংলাদেশের আলেম সমাজ প্রতিবাদ জানালো, গণতন্ত্রকামী মানুষ প্রতিবাদ জানালো। সেই প্রতিবাদের মধ্যে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের আরো 20 জন মানুষকে হত্যা করা হয়েছে। এরপরে 2024 সাল, এই 24-এর অভ্যুত্থানের আগে 14, 18, 24 3টা নির্বাচনে রাতের নির্বাচন হয়েছে, চুরির নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে। একটা গণতান্ত্রিক দেশের মানুষের সবচেয়ে বড় অধিকার গণতান্ত্রিক ভোটাধিকারকে লুটপাট করে হরণ করা হয়েছে। 2024 সাল আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। কোটার সংস্কার হইতে হবে। একটা স্বাধীন সার্বভৌম দেশে 100%-এর মধ্যে 56% কোনোদিন কোটা হইতে পারে না। শুধু অফিসারের সন্তান অফিসার হবে, আর কৃষকের সন্তান কৃষক, অটো চালকের সন্তান অটো চালক, মজুরের সন্তান মজুর, এটা কোনো একটা স্বাধীন দেশের চিন্তা হইতে পারে না। সেই জন্য আমরা আন্দোলনে নামলাম। আমরা বললাম যৌক্তিক সংস্কার করেন, 10% কোটা দেন, সমস্যা নাই, বাকি মেধায় আপনারা চাকরি নিশ্চিত করেন। কিন্তু সেই যৌক্তিক দাবিতে আমাদেরকে রক্তাক্ত করা হলো, গুলি করা হলো, একজনের পর একজন নিরস্ত্র শিক্ষার্থীকে হত্যা করা হলো। চিন্তা করে দেখেন, এখন যারা বড় বড় রাজনীতিবিদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, একজনের সন্তান মারা যায় নাই। আমার কৃষকের সন্তান মারা গিয়েছে, আমার কৃষকের সন্তান মারা গিয়েছে, শ্রমিকের সন্তান মারা গিয়েছে, গার্মেন্টস কর্মী মারা গিয়েছে, শিক্ষার্থী মারা গিয়েছে। মারা যাওয়ার মধ্য দিয়ে 1400 মানুষের গণহত্যার মধ্য দিয়ে আমার এই নতুন বাংলাদেশ এসেছে। বিবেক বোধ দিয়ে চিন্তা করেন, আপনি আগে কোন দল করেছিলেন, এখন কোন দল করেন, এটা আমার কোনো বিবেচনার বিষয় না। যেই মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার সন্তানের মতো, ভাইয়ের মতো, বোনের মতো, মা বাবার মতো 1400 মানুষকে খুন করতে পারে, সেই মানুষের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। যে মানুষ গণহত্যা করার পরে
ভারতে গিয়ে একজন ফাঁসির আসামি হিসেবে আশ্রিত হতে পারে, সেই মানুষের আসল আশ্রয়স্থল হচ্ছে ভারত। যেই মানুষের গোড়া ভারতে, শেকড় ভারতে, আশ্রয় ভারতে, ওই ভারতের সেবাদাস বাংলাদেশের কোনোদিন রাজনীতি করে মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে পারে না। বিবেক বোধ দিয়ে চিন্তা করেন, আরেকটা দেশের দাসী, আরেকটা দেশের সেবাদাস কেউ কোনোদিন কি আমার দেশের জন্য নিরাপদ হতে পারে? পারে না। আমরা এই জায়গায় একমত হতে হবে। আজকে বিএনপি, জামাত, এনসিপি কিংবা অন্য দল মতের পার্থক্য হতে পারে, কিন্তু মনে রাখবেন যারা এই গণহত্যাকারীদের পক্ষে যাবেন তাদেরকে আশ্রয় দিবেন, যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই, যারা একটার পর একটা গণহত্যা করেছে, তাদের হাতে বাংলাদেশ গেলে আগামীতে যদি এই সুযোগ তারা কোনোদিন পায়, এই বাংলাদেশের মাটি সহ তারা বিক্রি করে দিবে। বিগত 16-17 বছরে মাটিটা বিক্রি করে নাই, কিন্তু সীমান্ত বিক্রি করে দিয়েছিল। এই জন্য সীমান্তে বিএসএফ একজনের পর একজনকে হত্যা করেছিল। মাটিটা বিক্রি করে নাই, কিন্তু আমার সার্বভৌমত্ব বিক্রি করেছিল। এই জন্য বর্ষায় ভারত পানি ছেড়ে দিয়ে আমার দেশে বন্যা দিয়ে ডুবিয়েছে, আর খরার সময় পানি বন্ধ করে রেখেছে। ওই খুনিরা, সার্বভৌমত্ব বিক্রিকারীরা আমাদের দেশের জন্য কোনোদিন নিরাপদ হইতে পারে না। বিএনপির উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, 17 বছর জুলুমের শিকার ছিলেন, আপনাদের শত শত কর্মীর রক্ত নেওয়া হয়েছে, আন্দোলনের জীবন নিয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলায় জেল খেটেছে। তারপরে যদি শিক্ষা না হয়, তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে আপনাদের খারাপ পরিণতি হবে। শিক্ষা নিতে হবে। জনাব তারেক রহমান আপনার মুখের দিকে তাকিয়ে এবার ভোট দেয়নি, ভোট দিয়েছে বেগম জিয়ার মুখের দিকে তাকিয়ে, ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের মুখের দিকে তাকিয়ে, ভোট দিয়েছে ধানের শীষ মার্কাটার দিকে তাকিয়ে। তারপরে যদি আপনি 70% মানুষের গণরায়ের সাথে প্রতারণা করেন, বাংলাদেশের মাটিতে সকল মুনাফিকের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সর্বশেষ একটা আহ্বান জানিয়ে শেষ করব। পরিবর্তন সরকার করে দিবে না, বিএনপি, এনসিপি, জামাত করে দিবে না, পরিবর্তন প্রশাসন, ব্যবসায়ীরা করে দিবে না। নিজের বিবেক বোধে পরিবর্তন হইতে হবে, চিন্তায় পরিবর্তন হইতে হবে, সিদ্ধান্তে পরিবর্তন হইতে হবে। যেদিন আমরা ওই পরিবর্তনটা হইতে পারবো, যেদিন ভোটে ভালো মানুষটার পক্ষে ভোট দিতে পারবো, ওই দিনই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে আপনারা ইনসাফের পক্ষে থাকবেন, আজাদির পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক